প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের লাইসোজোম সম্পর্কে পড়াবো। লাইসোজোমটা কি? সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাই হলো লাইসোজোম। লাইসো শব্দের অর্থ হচ্ছে হজমকারী, সোম শব্দের অর্থ হচ্ছে বস্তু। আর এখানে নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইম একটি দ্বিস্তরী ঝিল্লিবদ্ধ আবরণী দ্বারা আবদ্ধ হয়ে এই লাইসোজোম তৈরি করে। তাহলে লাইসোজোমটা কি? আবার বলছি, খেয়াল করো। সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাই হচ্ছে লাইসোজোম। এখানে লাইসো শব্দের অর্থ হচ্ছে হজমকারী আর সোম শব্দের অর্থ হচ্ছে বস্তু। তাহলে নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইম একটি দ্বিস্তরী ঝিল্লিবদ্ধ আবরণী দ্বারা আবদ্ধ হয়ে লাইসোজোম তৈরি করে। এটার আবিষ্কারক কে? বিজ্ঞানী দা দুবে 1955 সালে এর নামকরণ করেন। তাহলে দাদুবে এটার লাইসোজোমের প্রথম নামকরণ করেন। উৎপত্তিটা করতে গিয়ে ভালো দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, আগের ক্লাস তোমাদের পড়াইছিলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে এদের উৎপত্তি এবং গোলগি বডি থেকে এটা প্যাকেজকৃত। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি? অনুদেকোষের সাইটোপ্লাজমে যে জালির মতো বিন্যাস দেখা যায় তাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি হয় এবং গোলগি বডি থেকে এটা প্যাকেজকৃত হয়। এবার বিস্তৃতিটা কোথায়? প্রাণী দেহের মধ্যে এদেরকে, বিশেষ করে শ্বেত রক্তকণিকার মধ্যে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে প্রাণী দেহের মধ্যে বিশেষ করে বৃক্ষ এবং অন্ত্রের আবরণী কোষের মধ্যে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে দেখো, প্রাণী দেহে শ্বেত রক্তকণিকায় পাবো আর প্রাণী কোষের মধ্যেও এদের উপস্থিতি আছে। এছাড়া বৃক্ষ এবং অন্ত্রের আবরণী কোষের মধ্যেও এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে উদ্ভিদ কোষে লাইসোজোমের নেই কিছু অংশ পাওয়া যায় যাকে বলা হচ্ছে সেপ্রোসোম। আবার অনেক ক্ষেত্রে এদেরকে অলিওসোমও বলা হয়ে থাকে। তাইলে দেখো, লাইসোজোমের বিস্তৃতিটা কোথায়? এটা শ্বেত রক্তকণিকা। আমাদের মধ্যে তিন ধরনের রক্তকণিকা আছে, লোহিত, শ্বেত এবং অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকার মধ্যেই এর উপস্থিতি লক্ষ্য করা যায়। আবার প্রাণী কোষও এদের পাই। এছাড়া বৃক্ষ এবং অন্ত্রের আবরণী কোষের মধ্যেও এদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আর উদ্ভিদ কোষে লাইসোজোমের নেই কিছু অংশ দেখা যায় যাকে বলা হচ্ছে সেপ্রোসোম। আবার অনেক ক্ষেত্রে এদেরকে অলিওসোমও বলা হয়ে থাকে। এখন আমরা এই লাইসোজোমের কি গঠন সম্পর্কে জানবো। লাইসোজোমের গঠনটা কি? দেখো তো, লাইসোজোমটা দেখতে কেমন? এটা অনেক সময় বৃত্তাকার। এই যে দেখো, এটা অনেকটা বৃত্তাকার। এর ব্যাস হচ্ছে 0.2 থেকে 0.8 মিলিমিটার। এটা একটা দ্বিস্তরী ঝিল্লিবদ্ধ আবরণী দ্বারা আবদ্ধ থাকে। আর এই এর ভিতরে কি আছে? ব্যাকুল আছে, ঘন ব্যাকুল। এটা ঘন তরলে পূর্ণ থাকে। এছাড়া কিছু নিঃস্রাবী দানা আছে। তারপর দেখো, এখানের মধ্যে কি আছে? এই রাসায়নিক ভাবে এই যে দ্বিস্তরী আবরণটা লিপোপ্রোটিন দ্বারা নির্মিত হয়ে থাকে। এছাড়া দেখো, এর মধ্যে বিভিন্ন ধরনের তোমার 40 ধরনের এনজাইম আছে। তারপর ডিএনএস, আরএনএস, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের স্টোরেজ, সেক্টরেজ ইত্যাদি বিদ্যমান রয়েছে। তাহলে আমরা এই লাইসোজোমটার গঠনটা কি? আমরা শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করবা। গঠনটা পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, বা আত্মঘাতী থলিকা কাকে বলে, বা সুইসাইড স্কোয়াড কাকে বলে, এগুলো দিয়ে দেয়। তাহলে প্রথমে আমরা গঠনটা দেখো, এটা দেখতে কেমন? এটা অনেকটা বৃত্তাকার। এটা একটা দ্বিস্তরী ঝিল্লিবদ্ধ আবরণী দ্বারা আবদ্ধ থাকে। এর ব্যাস হচ্ছে 0.2 থেকে 0.8 মিলিমাইক্রন। আর এর মধ্যে ব্যাকুল আছে যেটা ঘন তরলে পূর্ণ থাকে। এছাড়া কিছু নিঃস্রাবী দানাও বিদ্যমান রয়েছে। আর রাসায়নিকভাবে এই দ্বিস্তরী আবরণ লিপোপ্রোটিন নির্মিত। এছাড়া এখানে 40 ধরনের এনজাইম আছে, প্রোটিন, লিপিড, স্টোরেজ, অ্যাসিড এবং স্টোরেজ এবং সেক্টোরেজ ইত্যাদি বিদ্যমান আছে। এবার আসো, এই লাইসোজোমের আমরা গঠনটার পরে কাজের মধ্যে যাচ্ছি। কাজটার মধ্যে কি হতে পারে? লাইসোজোমের এনজাইম সমূহ, এই যে কাজ বলার আগে আমাদের এনজাইমের কথা বলতে হয়। লাইসোজোমের এনজাইম সমূহ অম্লীয় পরিবেশে বিশেষ করে ক্রিয়াশীল হয়। যেহেতু এটা হজমকারী বস্তু, এই জন্য এটা অম্লীয় পরিবেশে ক্রিয়াশীল হয়। আর যখন এটা নিউট্রাল অবস্থায় থাকে তখন বাফার দ্রবণ যখন নিয়ন্ত্রণে থাকে তখন কোষের তেমন বিশেষ ক্ষতি করে না। তবে যখন প্রয়োজনের সময় আসে তখন এরা সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে এই অম্লীয় পরিবেশ তৈরি করে। এদের 1 নম্বর কাজ হচ্ছে আক্রমণকারী জীবাণুকে ভক্ষণ করে ফেলে। 2 নম্বর অপশনে আসো, অন্যান্য অঙ্গাণুকে রক্ষণাবেক্ষণ করে। আর 3 নম্বরে বলছে কি, এটা পরিপাকে সাহায্য করে, খাদ্য হজমে সাহায্য করে। যখন আমাদের মধ্যে তীব্র খাদ্যাভাব হয় তখন কি হয়? এর প্রাচীর ফেটে যায়। ফেটে গিয়ে এনজাইম সমূহ ক্রিয়াশীল হয় এবং এরা কি করে? অন্যান্য অঙ্গাণুকে বিনষ্ট করে ফেলতে পারে। তখন এদেরকে আমরা বলবো সগ্রাস বা অটোফেগি বলা হয় থাকে। আর এটা অনেক সময় পুরোটাই পরিপাক করে ফেলতে পারে বা খেয়ে ফেলতে পারে। এই জন্য তাদেরকে আমরা কি বলতে পারি? আত্মঘাতী থলিকা বলতে পারি, সুইসাইড স্কোয়াড বলতে পারি, বা অঙ্গাণু বলতে পারি। এছাড়া শেষ অপশনে আসো, এটা কেরাটিন প্রস্তুত করে থাকে। তাইলে লাইসোজোমের কাজ সময়ের মধ্যে অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় এটা অটোফেগিক কি,
স্বগ্রাস বা অটোফেগি কি বা আত্মঘাতী থলিকা কাকে বলে এটা দিতে পারে। তাহলে ওর কাজের মধ্যে আমরা পাচ্ছি আক্রমণকারী জীবাণু ভক্ষণ করে, 2 নম্বরে বলছে অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে, 3 নম্বরে বলছে এটা পরিপাকে সাহায্য করে। আর এই যে আমাদের যখন তীব্র খাদ্যাভাব হয় তখন কি হয়, এরা ওদের থেকে তোমার এনজাইম বের হয়, এনজাইম গুলো ক্রিয়াশীল হয় এবং এটাকে নষ্ট করে ফেলতে পারে, অনেক সময় পুরোটাই গ্রাস করে ফেলতে পারে। আর এই জন্য এদেরকে আমরা বলবো স্বগ্রাস বা অটোফেগি, আবার আত্মঘাতী থলিকাও বলতে পারি বা সুইসাইড এক্সপার্ট বা অঙ্গাণুও বলতে পারি। এছাড়া ক্যারাটিন প্রস্তুত করে দেয়। তাইলে দেখো লাইসোজোম জিনিসটা কি, আমরা আবার একটু করে বলছি, সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাই হচ্ছে লাইসোজোম। লাইসো শব্দের অর্থ হজমকারী, সোম হচ্ছে বস্তু। তাহলে এটা একটা দ্বিস্তরী ঝিল্লিবদ্ধ আবরণী দ্বারা আবদ্ধ অবস্থায় এই লাইসোজোম তৈরি হয়। 1955 সালে দাদুবে এটা নামকরণ করেন। উৎপত্তিটা কি ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা উৎপত্তি হয় এবং গলগি বডি থেকে এটা প্যাকেজকৃত হয়। বিস্তৃতিটা কোথায়, এদের প্রাণ বিশেষ করে শ্বেত রক্তকণিকার মধ্যে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বৃক্ষ এবং অঞ্চলের আবরণী কোষেও ওদের পাওয়া যায়। আর উদ্ভিদ কোষেও লাইসোজোমের নিয়ে কিছু অংশ পাবো যাদেরকে বলবো সেপ্টোসোম এবং অলিগোসোম। আর এটার গঠনটা কেমন ছিল, এটা দেখতে গোলাকার, এর ব্যাস হচ্ছে 0.2 থেকে 0.8 মিলিমিক্রন। এটা একটা দ্বিস্তরী ঝিল্লিবদ্ধ আবরণ দ্বারা আবদ্ধ থাকে আর ভিতরের মধ্যে ব্যাকুল থাকবে, ঘন তরলে পূর্ণ। এছাড়া এর রাসায়নিকভাবে এই দ্বিস্তরী ঝিল্লিটার মধ্যে কি হচ্ছে, লিপোপ্রোটিন অর্থাৎ লিপিড এবং প্রোটিনের মিশ্রণ বিদ্যমান রয়েছে। এছাড়া কিছু নিঃস্রাবী দানা রয়েছে। এছাড়া 40 ধরনের এনজাইম আছে, ডিএনএ, আরএনএ। ডিএনএটা কি আমরা জানি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএটা কি, রাইবোনিউক্লিক অ্যাসিড। এছাড়া তোমার বিভিন্ন ধরনের অ্যাসিড, স্টোরেজ, স্যাকারোজ ইত্যাদি বিদ্যমান থাকে। আর সর্বশেষ হচ্ছে কাজ। শিক্ষার্থীরা তোমরা এটা খাতায় আঁকবে এবং 2-1বার পড়বে, দেখবে তোমাদের। শিক্ষার্থীরা এখন খেয়াল করো নিউক্লিয়াস কি। দেখো প্রকৃতকোষে যে অঙ্গাণু তোমার দ্বিস্তর বিষ্ট, এখানে প্রোটোপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকা ধারণ করে। তাহলে যে অঙ্গাণুর মধ্যে প্রোটোপ্লাজমিক রস এবং কি ক্রোমাটিন জালিকা বিদ্যমান তাই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস শব্দের উৎপত্তিটা থেকে হলো নার্স, নার্ভ থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি। তাহলে দেখো আবার বলছি, প্রকৃতকোষে যে অঙ্গাণু দ্বিস্তর বিষ্ট তোমার কি আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকা ধারণ করে তাই হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবিষ্কারকের নাম কি দেখো তো, 1831 সালে রবার্ট ব্রাউন প্রথম অর্কিড পত্রকোষের মধ্যে অর্থাৎ রাসনা উদ্ভিদের মধ্যে এই নিউক্লিয়াসের উৎপত্তি লক্ষ্য করেন। নিউক্লিয়াসের সংখ্যাটা কেমন দেখো, নিউক্লিয়াস প্রতি কোষে সাধারণত 1টি করে নিউক্লিয়াস থাকে। আবার কোষ যখন বড় হয় তখন ওরা কিনারার দিকে অবস্থান করে দেয়। এখানে দেখো প্রতি কোষের মধ্যে যেহেতু নিউক্লিয়াসের সংখ্যা 1টি, আদিকোষে কোনো নিউক্লিয়াস থাকবে না, কিন্তু প্রকৃত কোষ এছাড়া শিবকোষ এবং মানুষের লোহিত রক্তকণিকার মধ্যে পরিণত অবস্থায় কোনো নিউক্লিয়াসের উপস্থিতি দেখতে পাওয়া যায় না। তবে কিছু সংখ্যক আছে, শৈবাল ছত্রাক, পেনিসিলিয়াম, ভট্টিডিয়াম, ভাউকেরিয়া এসবের মধ্যে একাধিক নিউক্লিয়াসের উপস্থিতি লক্ষ্য করা যায়। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাটাকে আমরা বলবো সিনোসাইট। তাহলে আবার খেয়াল করো, এই যে নিউক্লিয়াসের সংখ্যাটা বলতে গিয়ে আমি কি বললাম, এটা প্রতি কোষে এদের সংখ্যা কি 1টি করে। আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকবে না, তবে প্রকৃত কোষ বিশেষ করে শিবকোষ এবং মানুষের লোহিত রক্তকণিকায় পরিণত অবস্থায় কোনো নিউক্লিয়াস থাকবে না। এছাড়া এটা কোথায় আছে, শৈবাল ছত্রাক, পেনিসিলিয়াম, ভট্টিডিয়াম, ভাউকেরিয়া এসবের মধ্যে একাধিক নিউক্লিয়াসের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে আমি বলছি সিনোসাইট। এদের আকৃতিটা কেমন হতে পারে দেখো তো, এদের আকৃতি হবে তোমার, এটা বৃত্তাকার বলতে পারো, বৃত্তাকার বলতে পারো, জালিকাকারও বলা যায়। এছাড়া ফিউজিফর্ম মূল আকৃতিও হতে পারে। তাহলে আকৃতিটা শুরুতে আমরা লিখবো বৃত্তাকার বা গোলাকার, এছাড়া ফিউজিফর্ম বা মূল আকৃতিও হয়। এখন খেয়াল করো, এই যে নিউক্লিয়াসকে আমরা এটার একটু করে তোমার আয়তনটা বলছি। নিউক্লিয়াসের আয়তনটা কত সুন্দর, এটার আয়তন হচ্ছে 1 মিলিমাইক্রন। 1 মিলিমাইক্রন। আর মানুষের স্পার্ম বা শুক্রাণুর মধ্যে প্রায় 90% হচ্ছে নিউক্লিয়াস। কোথায়, স্পার্ম বা শুক্রাণুর মধ্যে নিউক্লিয়াসের প্রায় 90% হচ্ছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের কাজ সম্পর্কে একটু করে বলছি, প্রকারভেদটা পরে বলবো। দেখো কাজটা কি, নিউক্লিয়াস কোষের প্রাণকেন্দ্র, সব ধরনের কোষের জৈবিক কার্য সম্পাদন করে, তাই একে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে।
তাহলে দেখো এটা কোষের সব ধরনের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করবে। এর মধ্যে ক্রোমাটিন জালিকা বিদ্যমান থাকার কারণে এদের কি বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য টিকিয়ে রাখতে সক্ষম হয়। এছাড়া এখানে এর মধ্যে ডিএনএ, আরএনএ আছে, নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন, হ্যাঁ, এর আরএনএ সংশ্লেষ করতে পারে। এছাড়া প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের এনজাইম এবং কোএনজাইম বিদ্যমান থাকে। নিউক্লিয়াসের কাজ সম্পর্কে বললাম, কাজটা কি ছিল? এটা যেহেতু কোষের সব ধরনের যাবতীয় কাজ সম্পন্ন করে, এটাকে কোষের প্রাণ কেন্দ্র বলে, কোষের মস্তিষ্ক বলা হয়। এর মধ্যে ডিএনএ অর্থাৎ ক্রোমোজোম বিদ্যমান থাকার কারণে এরা প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকিয়ে রাখতে পারে। এছাড়া এখানে নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ এবং আরএনএ আছে, হিস্টোন, প্রোটিন, এছাড়া বিভিন্ন ধরনের লিপিড, এনজাইম, কোএনজাইম বিদ্যমান থাকে। এরপরে আসো নিউক্লিয়াসের গঠনটা কি? দেখো নিউক্লিয়াসটা দেখতে কেমন। এটা একটা বৃত্তাকার নিউক্লিয়াস। এর তোমার দেখো এই নিউক্লিয়াসের মধ্যে 4টা অংশ আমরা দেখতে পাই। 1 নম্বরে আসো নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণী। আর 2 নম্বরে দেখো নিউক্লিওপ্লাজম। এরপরে আসো হালকা সুতার মতো অংশ ক্রোমাটিন জালিকা। আর এরপরে আসো নিউক্লিওলাস। দেখো প্রথমে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলাপ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এটা কেমন? এটা 2টা মেমব্রেন দ্বারা, এখানে উপরে একটা নিচে একটা, 2টা মেমব্রেন দ্বারা আবদ্ধ একটা স্থান, 2টি মেমব্রেন দ্বারা আবদ্ধ স্থান। প্রতিটি মেমব্রেন একটা দ্বিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। এখানে দেখো এই নিউক্লিয়াসের বাইরের এই আবরণটাকে আমরা বলবো নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেনও বলতে পারি। এখানে দেখো হালকা হালকা ছোট ছোট ছিদ্রযুক্ত। এর ব্যাস হচ্ছে 8 মিলি মাইক্রন, যা অন্য কোনো অঙ্গাণুর মধ্যে এই ছিদ্রের উপস্থিতি লক্ষ্য করা যায় না। এরপর দেখো এই 2টা মেমব্রেন একটা মেমব্রেন অপরটার সাথে সংযোগ স্থাপন অর্থাৎ একসাথে এসে মিলিত হয়। এই মিলন স্থানের মধ্যে বিশেষ ধরনের প্রোটিন গ্র্যানুল বিদ্যমান থাকে। আর এক ধরনের বড় ধরনের প্রোটিন আছে যাকে বলা হয় ট্রান্সপোর্টার। তাইলে দেখো নিউক্লিয়াসের বাইরের যে আবরণ, সে একটা দ্বিস্তরী ঝিল্লিবদ্ধ আবরণ দ্বারা আবৃত। এটা ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। এই বাইরের আবরণীকে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। এর ব্যাস হচ্ছে তোমার 8 মিলি মাইক্রন। এর মধ্যে হালকা হালকা ছিদ্রযুক্ত আছে, যা অন্য কোনো মেমব্রেন, অন্য কোনো অঙ্গাণুর মধ্যে এটা উপস্থিতি লক্ষ্য করা যায় না। এটা অনেকটা সংকুচন এবং প্রসারণশীল। এটা 2টা মেমব্রেনের মাঝখানে সংযোগ স্থাপন করে। হ্যাঁ, এর মধ্যে দেখো কি আছে? প্রোটিন গ্র্যানুল বিদ্যমান। আর বিশেষ ধরনের একটা প্রোটিন আছে যাকে বলা হয় ট্রান্সপোর্টার। এটা আলাদাভাবে আরেকটা ছবির মধ্যে দেওয়া আছে। আর এই যে নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কি? দেখো এই নিউক্লিয়ার মেমব্রেনের কাজ হচ্ছে তোমার ভিতরে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন জালিকাকে ধারণ করা। এছাড়া এটা নিউক্লিয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এর মধ্যে নিউক্লিয়াসের অবস্থানটাকে দৃঢ়তা বজায় রাখা, বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করা। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের কাজ। এরপর আসো আমরা নিউক্লিওপ্লাজম। এটা অনেকটা প্রোটোপ্লাজমিক রস। এই যে নিউক্লিয়াসের ভিতরে যে ঘন তরল পদার্থে পূর্ণ থাকে তাই হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটার কাজ কি? এটাকে অনেক সময় ক্যারিওলিম্পো বলা হয়ে থাকে। এটার কাজ হচ্ছে তোমার নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকাকে ধারণ করা। এরপরে পরবর্তী অংশে আসো নিউক্লিওলাস। এটা কোথায়? এটা নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত যে স্বচ্ছ ঘন গোলাকার বস্তু দেখা যায় তাই হচ্ছে নিউক্লিওলাস। এটা নিউক্লিয়াসের মধ্যে একটি করে নিউক্লিওলাস থাকে। অনেক সময় কোষ গহ্বর বড় হলে এরা কিনার দিকে অবস্থান করবে। আবার ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে এরা লাগানো থাকে, তখন তাদেরকে বলবো আমরা সেট ক্রোমোজোম বা স্যাটেলাইট। যেমন ধরো আমরা এই যে ডিশ অ্যান্টেনার মতো এটা একটা নির্দিষ্ট স্থানের মধ্যে লাগানো থাকবে, এই জন্য এটাকে আমরা স্যাটেলাইটও বলতে পারি। এর কাজ কি? এটা ক্রোমাটিন জালিকাকে ধারণ করে থাকা। তা এরপরে আসো ক্রোমাটিন জালিকা। এই যে নিউক্লিয়াসের ভিতরে হালকা ঘন তরল পাতক বা সুতার মতো যে জালিকার মতো তন্তু দেখা যায় তাই হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। এগুলো কেমন? এটা অনেক সময় রং ধারণ করে, অর্থাৎ ফুলচিন রং ধারণ করবে। এর মধ্যে ক্রোমোজোম উপস্থিতি আছে, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ। এর কারণে এরা প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে রাখতে সাহায্য করে। তাহলে দেখো এটার কাজ কি হতে পারে? বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে কাজ করে এবং সব ধরনের জৈবিক কার্যাদি সম্পন্ন করে। তাই এই নিউক্লিয়াসের হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। এখানে 4টা অপশন আমরা পেয়েছিলাম। একটা ছিল নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওপ্লাস্ট, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন জালিকা। এছাড়া এখানে হিস্টোন, প্রোটিন। এই যে ক্রোমাটিন জালিকার মধ্যে তোমার ডিএনএ, আরএনএ, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। এটা কি হবে? এরা খাটো হবে, মোটা হবে, দৃশ্যমান হবে এবং দেখতে সাহায্য করবে। তাহলে দেখো বাইরের আবরণটাই ছিল নিউক্লিয়ার মেমব্রেন, আর যে ঘন তরল পদার্থ নিউক্লিওপ্লাজম, আর এই যে
যে ঘন গোলাকার বস্তু সে হচ্ছে নিউক্লিয়াস, আর যে সুতার মতো জালিকার মতো বিন্যাস তাই হচ্ছে ক্রোমাটিন তন্তু। এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। এগুলো কি হবে? খাটো হবে, মোটা হবে এবং কি আলো অনুবীক্ষণ যন্ত্রে সহজে দৃষ্টিগোচর হবে এবং এরা ফুলজিন রং ধারণ করবে। আর এটার কাজ কি ছিল? এটা বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। তাহলে আমরা শিক্ষার্থীরা নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। এটার শব্দটার উৎপত্তি করতে গেল নার্স নাট থেকে এটার উৎপত্তি হলো। তাহলে নিউক্লিয়াসটা কি আবার একটু করে বলছি, প্রকৃত কোষের যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট একটা ঝিল্লি বা দাবনের দ্বারা আবদ্ধ অবস্থায় কিছু প্রোটোপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকা ধারণ করে, তাই হচ্ছে নিউক্লিয়াস। কি? এটা প্রোটোপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকা ধারণ করে। এটার আবিষ্কার হয়েছিল 1825 সালে রবার্ট ডন ও কীটপতঙ্গ সরকার রাস্তম যুগের মধ্যে এটার উপস্থিতি লক্ষ্য করেন। এটার আকৃতিটা কেমন? এটা বৃত্তাকার হয়, মূলাকৃতি হয়, ফিজিফর্ম বা মূলাকৃতি হয় বা জালিকা আকৃতিরও হতে পারে। এটার কত? তোমার আয়তন হচ্ছে তোমার 1 মিলি মাইক্রন। আর স্পাম বা মানুষের স্পাম বা শুক্রাণুর মধ্যে প্রায় 90% হচ্ছে নিউক্লিয়াস। আর কাজ কি ছিল? এটা কোষের সব ধরনের জৈবিক কার্য সম্পন্ন করে। এটাকে কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের প্রাণকেন্দ্র বলা হয়। এছাড়া এখানের মধ্যে ক্রোমোজোম থাকার কারণে এটা প্রজাতির বৈশিষ্ট্য টিকে রাখতে সক্ষম হয়। বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। এরপরে আমরা গঠনটা বলছিলাম কি? নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন জালিকা। শিক্ষার্থীরা তোমরা এগুলো খাতায় আনবে এবং কয়েকবার বারবার চেষ্টা করবে, দেখবে তোমাদের অনেক সহজ লাগে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। ভালো থেকো তোমরা।